এমসিকিউর মাধ্যমে কোশ্চেনগুলো না প্র্যাকটিস করে যদি পুরো সংবিধানটা একসঙ্গে থাকতো এবং সংক্ষেপে কম সময়ের মধ্যে যদি প্র্যাকটিস করা যেত তাহলে খুব ভালো হতো, তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন। আমরা এখানে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো সংবিধানটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। আজকের ভিডিওতে সেরকম 25টি ওয়ান লাইনার দেখে নেব। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন আছে, বিশেষ ঘোষণা বলে সামগ্রিক সকল মৌলিক অধিকার স্থগিত রাখতে পারেন বা বাতিল করে দিতে পারেন কে? রাষ্ট্রপতি। বিশেষ ঘোষণার দ্বারা সকল মৌলিক অধিকারগুলোকে পুরোপুরি বন্ধ করে দিতে পারে। একজনেরই সেই ক্ষমতা আছে, সেটা কার? রাষ্ট্রপতির। কত নম্বর ধারা বলে এটা? না 359, 359 আর্টিকেল। আর্থিক জরুরি অবস্থার কথা ঘোষণা করা হয়েছে কত নম্বর আর্টিকেল অনুযায়ী? 360 নম্বর আর্টিকেল। আর্টিকেল 360। দেখো আর্টিকেল 352 একটা আছে, আর্টিকেল 352 তার সঙ্গে 4 যোগ করে দাও, 356 একটা আছে, আরেকটা পেলাম 360। 352তে কি আছে? না দেশে জরুরি অবস্থা মানে ন্যাশনাল এমার্জেন্সি। 356তে কি? না যে কোনো রাজ্যে জরুরি অবস্থা মানে প্রেসিডেন্টস রুল, স্টেট এমার্জেন্সি। আর 360 কি বলছে? আর 360 বলছে আর্থিক জরুরি অবস্থার কথা। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? কেন্দ্রের আইনের সঙ্গে সঙ্গতি বা সামঞ্জস্য রেখে যদি রাজ্য সরকারগুলি আইন প্রণয়ন ও শাসন না করে, তাহলে কেন্দ্রের আইনের সঙ্গে রাজ্য সরকারগুলির আইনের মিল নেই। রাজ্য সরকারগুলি কেন্দ্রের আইনের সঙ্গে সঙ্গতি রেখে বা সামঞ্জস্য রেখে শাসন করছে না, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন ঘোষিত হতে পারে। সাবধান, ধারা কত নম্বর বলে এটা? 365। পার্লামেন্টে সংবিধান সংশোধন পদ্ধতি নিয়ে বলা আছে কত নম্বর ধারায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 368 নম্বর ধারায়। 360ও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা ইকোনমিক এমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা। সংশোধন পদ্ধতি তাহলে 368 নম্বর ধারা। জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল কত নম্বর ধারায়? 370 নম্বর ধারায়, হ্যাঁ কি না? তো এটা তো আমরা সবাই জানি, এটা এখন বাতিল। কোশ্চেন যে বাতিল হয়েছে কবে? না 2019 সালে, এটা কোশ্চেন আসতে পারে। যে দুটি ধারা বাতিল হয়, এখানে 370 ধারা আমরা বারবার পড়ে আসছি, শুনে আসছি, আলোচনা করে আসছি, কিন্তু আরেকটা ধারা বাতিল হয়, সেটা হচ্ছে 35A। এটা আমরা কেউ জানি না। তাহলে 370 এবং 35A দুটো ধারাই কিন্তু বাতিল। দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার প্রবর্তন করেছেন আমাদের সংবিধানের জনক, ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর। এখন দ্বৈত প্রশাসনিক ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছে? না কেন্দ্র এবং রাজ্য দুজনের মধ্যে ক্ষমতার বন্টন থাকবে। এক নম্বর হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের হাতে কিছু দায়িত্ব থাকবে। দুই হচ্ছে রাজ্য, রাজ্যের হাতে কিছু দায়িত্ব থাকবে। আবার কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো কেন্দ্র ও রাজ্য উভয় মিলে দেখভাল করবে। তাহলে এই যে দুরকম সিস্টেম আছে, কেন্দ্র আর রাজ্যের মধ্যে শাসনের যে বন্টন, এই ব্যবস্থার প্রবর্তন করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। এখানে এখানে কোশ্চেন থাকবে, দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কার কার মধ্যে ক্ষমতা বন্টন হয়েছে? না কেন্দ্র ও রাজ্যের মধ্যে। কোনো কোনো ক্ষমতা আছে কেন্দ্র রাজ্য দুজনই ভোগ করে থাকে একসঙ্গে। মূল সংবিধানে কেন্দ্রীয় তালিকায় ছিল কটা বিষয়? তাহলে এখানে কেন্দ্রীয় বিষয় দেখলাম, রাজ্য বিষয় দেখলাম, কেন্দ্র রাজ্য যেটাকে আমরা বলি যুগ্ম তালিকা। কোন তালিকায় কতগুলো বিষয় আছে সেগুলো আমরা দেখে নেব। মূল সংবিধানে মানে সংবিধান যখন রচনা হয়েছিল তখন কেন্দ্রীয় তালিকায় বিষয় ছিল কটি? না 97টি বিষয় ছিল। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। এখন এই 97 সঙ্গে 3 যোগ হয়ে গেছে, মোট তাহলে কত হলো? 100। এখন কিন্তু কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ছে 100টি বিষয়, অর্থাৎ কেন্দ্রীয় তালিকার অন্তর্গত কটি বিষয়? 100টি। মূল সংবিধানে রাজ্য তালিকায় কত ছিল? না 66। এখন 66 থেকে আরো কমে গেছে, আরো 5 কমিয়ে দাও, 61 হয়ে গেছে। তাহলে বর্তমানে রাজ্য তালিকার বিষয় কটি? না 61। এবারে মূল সংবিধানের যুগ্ম তালিকায় বিষয় সংখ্যা কত ছিল? না 52টি। সেটাও কিন্তু 52 থেকে কত কমিয়ে দিবে? 5 কমিয়ে দাও। 52 থেকে 5 কমিয়ে দিলে কত হবে? 47। তাহলে যুগ্ম তালিকায় বর্তমানে বিষয় দাঁড়িয়েছে 47। তাহলে প্রথমটাতে কেন্দ্র তালিকায় 3 যোগ হয়েছে, আর বাকি দুটোর ক্ষেত্রে 5 বিয়োগ হয়েছে। মনে থাকবে, কেন্দ্র তালিকায় 97 ছিল আসল সংবিধানে, অর্থাৎ মূল সংবিধানে 97 ছিল, 66 ছিল, 52 ছিল। সেখানে 3টা বাড়বে,
দিয়ে হবে 61 বর্তমানে, এখানে 5টা কমবে দিয়ে রাজ্যে বর্তমানে 61 হয়েছে, 52 থেকে 5টা কমবে দিয়ে বর্তমানে দাঁড়িয়েছে 47টি। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় তালিকা তো 100টি বিষয় আছে বর্তমানে, তো কোন কোন বিষয়গুলো মেন বিষয়গুলো মানে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো আমরা দেখে নেব যেগুলো কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ছে। যেরকম ফার্স্টে আছে প্রতিরক্ষা অর্থাৎ ডিফেন্স। তো ডিফেন্স সিস্টেম কার আন্ডারে পড়ছে? পুরোপুরি কেন্দ্রীয় তালিকার মধ্যে পড়ছে। অর্থাৎ সবচেয়ে বেশি পাওয়ার থাকবে প্রতিরক্ষা বিষয়ে কার? না কেন্দ্র সরকারের, অর্থাৎ কেন্দ্রে যে থাকবে। বৈদেশিক সম্পর্ক নীতি রচনা এগুলো করবে কেন্দ্র। রেলওয়ে বিষয় দেখবে কেন্দ্র। ডাক ও তার বিষয় দেখবে কেন্দ্র। আণবিক শক্তি কেন্দ্র দেখবে। যুদ্ধ ও শান্তি বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। আন্তর্জাতিক চুক্তি ও সন্ধি কেন্দ্র। নাগরিকতা সিটিজেনশিপ কেন্দ্র। বন্দর বা পোর্ট যেটা কেন্দ্র। বিমান পথ কেন্দ্র। বিমান পরিবহন কেন্দ্র। মুদ্রা নিয়ে কেন্দ্র দেখবে। ব্যাংকিং কেন্দ্র। বিমা, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্কস, খনিজ, চলচ্চিত্রের প্রকাশ অনুমোদন, লবণ উৎপাদন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, গবেষণামূলক প্রতিষ্ঠানের মান নির্ধারণ এবং সমন্বয় সাধন, এগুলো সবগুলো কেন্দ্র তালিকার অন্তর্গত, মানে কেন্দ্র সরকার এগুলো দেখবে। প্রাচীন ও ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো, আদমশুমারি মানে জনগণনা যেটা, সম্পদের মূলধনী মূল্যের উপর কর, এগুলো সবগুলো দেখছে কে? আমাদের কেন্দ্র। সেই কারণে এগুলো সব কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট আছে রাজ্য তালিকা। তো রাজ্য তালিকার মধ্যে কি কি পড়ছে? রাজ্য তালিকার মধ্যে পড়ছে স্থানীয় সরকার, জনশৃঙ্খলা পুলিশ, ভূমি রাজস্ব, প্রমোদ মানে এন্টারটেনমেন্ট, মৎস্য চাষ ও কৃষি, বিক্রয় কর ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। বিক্রয় কর, জনস্বাস্থ্য, সংশোধনাগার মানে জেল যেটা, গ্রন্থাগার, জাদুঘর, কৃষি আয়, বাড়ি ও জমির ওপর কর, এগুলো সব রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। গাড়ির ওপর কর, টোল ট্যাক্স, এগুলো কিন্তু রাজ্য তালিকাভুক্ত। এবারে আসছে যুগ্ম তালিকাভুক্ত, মানে রাজ্য এবং কেন্দ্র দুজনই কিন্তু এই বিষয়গুলো দেখবে। কোনগুলো? শিক্ষা, এডুকেশন। দেখো এডুকেশন এমন একটা জিনিস যেখানে কেন্দ্র এবং রাজ্য দুজনকেই কিন্তু উদ্যোগ নিতে হবে। তাহলে শিক্ষা সেই কারণে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এছাড়া আর কি কি রয়েছে? বিবাহ, শ্রমিক কল্যাণ, দেখো এই কারণে পিএম কৃষি সম্মান নিধি, এগুলো কি কেন্দ্র সরকার থেকে আসে। আবার কৃষক বন্ধু, এটা কোথা থেকে আসে? রাজ্য থেকে আসে, শ্রমিক কল্যাণের জন্য। এই কারণে এটা যুগ্ম তালিকাভুক্ত, মনে থাকবে। বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, জনসংখ্যা নিয়ন্ত্রণ, দেখো রাজ্য চাইলো, স্টেট চাইলো জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে, দেশ চাইলো না, সমস্যা হয়ে যাবে। আবার দেশ চাইছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে, রাজ্য চাইছে না, সমস্যা হয়ে যাবে। সেই কারণে স্টেট এবং কান্ট্রি মানে নেশন দুজনেই দেখবে কিন্তু এই বিষয়টা। কোনটা? জনসংখ্যা নিয়ন্ত্রণ। ফৌজদারি ব্যবস্থা, কিন্তু জনগণনা যদি বলে, জনগণনা কিন্তু সেন্টার মানে কেন্দ্র তালিকার অন্তর্ভুক্ত। ফৌজদারি ব্যবস্থা, বিচার ব্যবস্থা দুজনেই দেখবে, মানে যুগ্ম তালিকাভুক্ত। দেউলিয়া হয়ে যাবে, যুগ্ম তালিকাভুক্ত। আদালত অবমাননা, যুগ্ম তালিকাভুক্ত। বনভূমি, দেখো এটা তো পুরো লজিক্যাল। ফরেস্ট, এটা দুজনকে ইন্টারেস্ট নিতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বন্যপ্রাণী সংরক্ষণ, এটাও কিন্তু সেই একই জিনিস, দুজনের ইন্টারেস্টই দরকার। সংবাদপত্র, পুস্তক, প্রত্নতাত্ত্বিক কেন্দ্র, সম্পত্তি অধিগ্রহণ, এগুলো সব যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট কোয়েশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে 52 থেকে 62 নম্বর ধারায়। 52 থেকে 62 নম্বর মানে মোট 11টি ধারা এখানে। তাহলে মোট 11টি ধারা যেখানে আলোচনা করা হয়েছে রাষ্ট্রপতি সম্পর্কে। তো এখানে রাষ্ট্রপতি সম্পর্কে জেনে নিলে কি করে হবে? বাদ বাকিগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলোও কিন্তু জেনে নিতে হবে। উপরাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে 63 থেকে 71। প্রধানমন্ত্রী সম্পর্কে বলা আছে 74 নম্বর আর্টিকেলে, ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাটর্নি জেনারেল তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, ভিভিআই 76 নম্বর ধারায়। স্পিকার, ডেপুটি স্পিকার 93 থেকে 97। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়ে বলা আছে 124 নম্বর ধারায়, ভেরি ইম্পর্ট্যান্ট। সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, 148 থেকে 151। রাজ্যপাল 153 থেকে 162। হাইকোর্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, 214 থেকে 232। আর নির্বাচন কমিশন, এটা 324 নম্বর আর্টিকেলে আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, পার্লামেন্টের দুটি কক্ষের প্রত্যেকটি অধিবেশনের প্রথম ঘন্টাকে আমরা কি বলি?
অর্থাৎ পার্লামেন্টের দুটি কক্ষের প্রত্যেকটি অধিবেশনের প্রথম ঘন্টাটাকে আমরা বলি কোশ্চেন আওয়ার। কি বলি? কোশ্চেন আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, কোশ্চেন আওয়ারের ঠিক পরে লোকসভা মানে কি? সেটা নিম্নকক্ষ। তো লোকসভায় সকাল এবং বিকালের অধিবেশন, দেখো সকালের অধিবেশন হচ্ছে, এদিকে বিকেলের অধিবেশন হচ্ছে, কোনো অসুবিধা নেই। তার মাঝখানের যে সময়টা, সেই সময়টাকে আমরা কি বলি? সেটাকে বলি জিরো আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সকালের অধিবেশন আর বিকালের অধিবেশনের মাঝখানের যে বিরতিকালটা, সেই সময়টাকে আমরা বলি জিরো আওয়ার। এই জিরো আওয়ার সাধারণত দুপুর 12টা নাগাদ শুরু হয় এবং শেষ হয় দুপুর 1টার মধ্যে। ওকে, তার মানে সময় কত? 1 ঘন্টা। তাহলে জিরো আওয়ার বোঝা গেল। জিরো আওয়ারে সংসদের সদস্য যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু, পাবলিক ইম্পর্টেন্স যেগুলো, সেগুলো সংসদে উত্থাপন করতে পারেন। ওকে, যে কেউ যে কোনো প্রশ্ন আগে থেকে জমা না দিয়েও প্রশ্নটি করতে পারেন। কোন সময়? না, একটাই সময়, সেটা হচ্ছে জিরো আওয়ার। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে বাদ বাকি অন্য সময় যা কিছু প্রশ্ন আমরা করব সেগুলো আগে থেকে জমা দিতে হয়, কিন্তু কেবলমাত্র জিরো আওয়ারেই প্রশ্নগুলো জমা দিতে হয় না। জমা না দিয়ে তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। এখন কোশ্চেন, কতগুলি প্রশ্ন করা যায়? না, এই 1 ঘন্টা সময়ের মধ্যে মোট 20টি প্রশ্ন করা যায় জিরো আওয়ারে। তার মানে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। 20টি প্রশ্ন মানে প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ সময় কত? 3 মিনিট। তাহলে প্রতিটি প্রশ্নের জন্য সদস্যদের জন্য বলতে পারি, সেটা পরে বলছি। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকে তাহলে কত? না 3 মিনিট। এখন প্রতিটি প্রশ্ন মানে বলতে পারি প্রতিটি সদস্য। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে মোট কতজন সদস্য? 20 জন সদস্য। তাহলে 20 জন সদস্য প্রশ্ন করতে পারে জিরো আওয়ারের সময়। কেন কি? প্রত্যেকের জন্য বরাদ্দ থাকে 3 মিনিট। 20 ইন্টু 3 সমান কত? 60। তাহলে 60 মিনিট কমপ্লিট হয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম 20 জন সদস্য 20টি প্রশ্ন করতে পারে জিরো আওয়ারের সময়। ওকে, তো জিরো আওয়ার বেলা 1টার মধ্যে সম্পন্ন করতে হয়, এটা তো আমি আগেই বলে দিয়েছি। তাহলে 12টা থেকে সাধারণত শুরু হয় এবং শেষ হয় 1টার মধ্যে। পার্লামেন্টে কোনো মিটিং পরিচালনা করতে গেলে ওই কক্ষের মোট সদস্যের কতজনকে উপস্থিত থাকতে হবে? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, পার্লামেন্টে ধরো থাকলো 100 জন। মোট ক্যাপাসিটি একটা পার্লামেন্ট বা সংসদে 100 জন। তাহলে কমসে কম 10 জন যদি না উপস্থিত হয় কোনো মিটিং হবে না। তাহলে কমসে কম 10 জনকে উপস্থিত থাকতে হবে যদি 100 জন মোট সদস্য হয়। কিন্তু আমাদের ধরে নিলাম ভারতীয় সংসদে সদস্য সংখ্যা 550। এবারে তার 10% মানে কত হচ্ছে? গুণিত 10/100। কাটাকাটি হয়ে গেল, এখানে কাটাকাটি হয়ে গেল, তাহলে দাঁড়ালো 55। তাহলে 10% মানে কি? 55। তাহলে কমসে কম 55 জনকে উপস্থিত থাকতে হবে। কি করার জন্য? না, মিটিং করার জন্য। তাহলে মোট সদস্যের 10% মানে 1/10 উপস্থিত থাকতে হবে। মানে বলতে পারি 55 জন। যদি 550 সদস্য হয় তার মধ্যে 55 জন সদস্যকে উপস্থিত থাকতেই হবে, না হলে মিটিং হবে না। আর এই মিনিমাম 55 জন সদস্য বা বলতে পারি 1/10 বা বলতে পারি যে 10% সদস্য, এটাকেই আমরা কোরাম বলি। একেই আমরা কি বলি? কোরাম। তাহলে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে পার্লামেন্টে কোনো মিটিং পরিচালনা করতেই ওই কক্ষে কাকে উপস্থিত থাকতে হবে? না, কোরামকে উপস্থিত থাকতে হবে। কোরাম মানে কি? কোরাম মানে 10% সদস্যকে উপস্থিত থাকতে হবে। তাহলে কত রকম ভাবে প্রশ্ন হবে? না, কতজন সদস্যকে উপস্থিত থাকতে হবে? 1/10। শতকরা কতজন? যদি শতকরা বলে 1/10 বা 10% বলতে পারি। এবারে যদি বলে দেয় সদস্য সংখ্যা 550, তাহলে কতজনকে উপস্থিত থাকতে হবে? 55 জন। কেন কি? 55 জন হচ্ছে 10% তার। তাহলে কোরাম কত পার্সেন্টকে বোঝায়? না 10%। মোট সদস্যের 10%কে কোরাম বলে। তাহলে এটা যে কোনো কক্ষের মোট 10% সদস্যকে আমরা কোরাম বলে থাকি। নির্বাচনে জয়ী হওয়ার পর কোনো সদস্যের প্রথম বক্তৃতাকে আমরা কি বলি? নির্বাচনে, ইলেকশনে তুমি জিতে গেলে, তারপরে ওই সদস্য প্রথম যে বক্তৃতা বা স্পিচটা দেবে সেটাকে বলা হচ্ছে মেইডেন স্পিচ। বোঝা গেল? সময়ের অভাবে যদি কোনো অনুদান, ডিমান্ডস অর গ্র্যান্ট যেটাকে আমরা বলি অনুদান, কক্ষে আলোচনা না করা হয়ে থাকে, সে ব্যাপারে আলোচনা করার টাইম হলো না আমাদের, তখন আলোচনা না করে স্পিকার কি করতে পারেন? যে ভোট দাও, ভোটে জিতলেই আইনটি চালু হয়ে যাবে। আর ডিসকাশন ছাড়াই ভোটাভুটির জন্য নির্দেশ দিতে পারে। এটা আমরা জেনে রাখলাম। সময়ের অভাবে যদি কোনো অনুদান
বলতে পারি ডিমান্ডস বা গ্র্যান্টস, কক্ষে আলোচনা করা হলো না সে সম্পর্কে। তাহলে স্পিকার মানে অধ্যক্ষ ডিসকাশন ছাড়াই ভোটাভুটির জন্য নির্দেশ করতে পারেন, আর ডিসকাশন ছাড়াই ভোটাভুটি করার জন্য এই নির্দেশকেই আমরা বলি গিলোটিন। এই ডিসকাশন ছাড়াই স্পিকার যখন ভোটাভুটির জন্য নির্দেশ দেবেন, সেই নির্দেশকে আমরা বলবো গিলোটিন। বোঝা গেল গিলোটিন কি জিনিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের ভিডিও, যখন কোনো দল সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন তাকে বলা হয় হ্যাং পার্লামেন্ট। কি পার্লামেন্ট? হ্যাং পার্লামেন্ট। ধরো ধরো 550 জন সদস্য পার্লামেন্টে, এবারে ভোটাভুটি হলো, ভোটাভুটি পরে 550-এর অর্ধেক কত হচ্ছে? 550-এর অর্ধেক হচ্ছে 275। তাহলে 275 মোট হাফ হয়ে গেল, তাহলে 275 হাফ, তাহলে তার থেকে একটা বেশি দরকার, 275-এর থেকে একটা জাস্ট বেশি। তাহলে 276 আসন পেলে কি হবে না সরকার গঠন হয়ে যাবে। কিন্তু 276 আসন কেউই পায়নি। মোট 3টা দল দেখা যাবে ছিল, প্রথম নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দল। প্রথম দল পেয়ে গেল ধরো 200, দ্বিতীয় দল 200, তাহলে 200 200 400 হয়ে গেল। 3 নম্বর দল পেয়ে গেল 150, মোট এভাবে 150 বন্টন হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে 276 দরকার ছিল সরকার গঠনের জন্য, কিন্তু এখানে কেউই 276টি আসন পায়নি, তাহলে সরকার গঠন করতে পারছে না, ঝুলে আছে। তখন কি হবে? এর সঙ্গে এ বন্ধুত্ব করবে, নাকি এর সঙ্গে এ বন্ধুত্ব করবে, নাকি এর সঙ্গে এ বন্ধুত্ব করবে? কে কার সঙ্গে বন্ধুত্ব করবে কোনো ঠিক নেই। দুজনে মিলে জুড়ে তখনই হতে পারে সরকার। তাহলে 200 + 200 = 400 হতে পারে। আবার 200 + 150 দিয়েও 350 করতে পারে, মানে আমার 276-এর বেশি হলেই হবে। তাহলে এভাবে সরকার গঠন করবে। তাহলে মিনিমাম দরকার 276 সদস্য, কিন্তু কোনো দলই 276 পায়নি, তখন তাকে বলা হবে হ্যাং পার্লামেন্ট, মানে ঝুলে আছে। কেউই তো সরকার গঠন করতে পারছে না, মানে কাজটা ঝুলে আছে, সেই কারণে এটাকে বলা হবে হ্যাং পার্লামেন্ট। ওকে, 25টি কোশ্চেন আজকের ভিডিওতেও আমরা আলোচনা করে ফেললাম, যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য হবে ইম্পর্টেন্ট। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে বা কার্যকরী যদি মনে হয়। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।